হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার রায়দান প্রকাশ। ইতিমধ্যে জাজমেন্ট প্রকাশ পেয়ে গেছে। বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলায় বিএডদের ঐতিহাসিক জয়। ইতিহাস তৈরি করে ফেললো বিএড ক্যান্ডিডেটরা। যে সমস্ত ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেটরা চাকরিরত অবস্থায় রয়েছেন, তাদের চাকরিতে কোনো রকম প্রবলেম রইল না। এই মুহূর্তে মধ্যপ্রদেশ বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ পেয়ে গেল। 16,500 রিক্রুটমেন্টে বিএডদের চাকরি সবহালে রইল। বিএড ইন সার্ভিসরা চাকরিতে আর কোনো রকম ভাবে প্রবলেম রইল না। আজ কি কি অর্ডার দিলেন সুপ্রিম কোর্ট থেকে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ, সেই বেঞ্চ কি কি অর্ডার দিলেন বিস্তারিত জেনে নেব এবং শুনানিতে কি কি আর্গুমেন্টস উঠে এলো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজ সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশ সরকারের করা বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশনের মামলায় বিএড ক্যান্ডিডেটরা ইন সার্ভিস যারা অবস্থায় চাকরিরত অবস্থায় রয়েছেন, তাদের নিয়ে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস। তো আজকের শুনানির শুরুতেই ডিএলএডদের পক্ষ থেকে মাননীয় কপিল সিব্বল মহাশয় তিনি কথা বলা শুরু করেছিলেন। তিনি বলেন যে বিএডদের পক্ষ থেকে একটা বিষয় নিয়ে বারবার এই ক্লারিফিকেশন মামলাটা তারা কিভাবে ক্লারিফিকেশন চাইতে পারে, যেখানে বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলো তারা রায় দিচ্ছেন যে এই মামলাটির অর্ডার রেট্রোস্পেক্টিভ হবে, অর্থাৎ এনসিটি লাগু করেছে, যেদিন কার্যকরী করেছে, এনসিটি রুলস কার্যকরী করেছিল সেই দিন থেকেই এই রায়দানটা কার্যকরী হবে। সেখানে বিএডদের পক্ষ থেকে তারা কিভাবে এই বারবার ক্লারিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টে আসতে পারে। তিনি আরো বলেন যে হয় এই জাজমেন্টটা রাজস্থান হাইকোর্ট যে ডেট থেকে তারা অর্ডার জারি করেছিল সেই ডেট থেকে কার্যকরী হবে, নইলে এনসিটি যেদিন থেকে 2018 সালে রুলস কার্যকরী করেছিল সেই দিন থেকেই কার্যকরী করা হবে। ফলে বিএড যে সমস্ত ক্যান্ডিডেটরা এই যে ক্লারিফিকেশন মামলাটি করেছে সম্পূর্ণভাবে ইতিমধ্যে ক্যান্সেল করে দেওয়া উচিত এবং সেটা তারা দাবি জানান। অন্যদিকে বিএডদের পক্ষ থেকে কথা বলছিলেন পিএস পাটুলিয়া স্যার, তুষার মেহতা আর অনেকে ছিলেন। তারা যে দাবিটা করেন যে বিএড ক্যান্ডিডেটরা তারা দীর্ঘ 6-7 বছর ধরে চাকরিরত অবস্থায় রয়েছে, ইন সার্ভিস অবস্থায় রয়েছে। এনসিটি 2018 সালে একটা রুলস কার্যকর করেছিল, সেই রুলসটির উপর বেস করে বিভিন্ন রাজ্য সরকার তারা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি কন্ডাক্ট করছিল, যেখানে তারা 6-7 বছর ধরে চাকরি করছে। সেখানে তাদের চাকরিটা কিভাবে বাতিল হতে পারে? 11ই আগস্ট 2023 তারিখের আগে যে আপনারা যে অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারের আগে পর্যন্ত যে এনসিটি যে রুলস, সেই রুলসটা সারা দেশে একই রকম ভাবে কার্যকরী ছিল এবং সেই রুলসের উপর বিভিন্ন সময় বিভিন্ন রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করেছে বিভিন্ন রাজ্য সরকার। সেই সময় বিএডরা যোগ্য ছিল, তাদের যোগ্যতা দেখিয়ে তাদের কোয়ালিফিকেশন দেখিয়ে তারা ইন সার্ভিস অবস্থায় রয়েছে। যদি এই মুহূর্তে 6-7 বছর পরে এসে যদি তাদের চাকরি বাতিল করা হয়, তাহলে সামগ্রিকভাবে তাদের জীবন জীবিকা এবং সংবিধানে স্বীকৃত যে সম্পত্তির অধিকার সেগুলো লঙ্ঘন করা হবে। তার ফলে বিএড ক্যান্ডিডেটকে কোনো রকম ভাবে যেন তেন প্রকারে যাতে চাকরিতে সবহলে রাখা যায়, তার জন্য তারা আবেদন জানান। এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে 11ই আগস্ট 2023 তারিখে, সেই জাজমেন্টটা যেন প্রসপেক্টিভ ইন নেচার করা হয়, তার জন্য তারা বিশেষভাবে আবেদন জানিয়েছেন। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের ডেটের আগে যারা চাকরি পেয়ে গেছেন বিএড ক্যান্ডিডেটরা, তাদের চাকরি যাতে সুরক্ষিত রাখা হয় তার জন্য তারা বিশেষভাবে আবেদন জানায়। এই সময় ডিএলএড ক্যান্ডিডেটের পক্ষ থেকে তারা ভীষণভাবে আপত্তি তোলে। সেই সময় ডিএলএডদের পক্ষ থেকে বিভিন্ন অ্যাডভোকেট তারা বলতে থাকেন যে বিভিন্ন রাজ্য সরকার, প্রায় ইতিমধ্যে দেখা গেছে যে 3টি রাজ্য সরকার, 3টে রাজ্যের হাইকোর্ট তারা ইতিমধ্যে এই মামলার অর্ডারটিকে রেট্রোস্পেক্টিভ ইন নেচার করে দিয়েছে। অর্থাৎ এনসিটি যে ডেট থেকে তারা কার্যকরী করেছিল 2018 সাল থেকে, সেই 2018 সাল থেকেই 18 সালের জুন মাস থেকেই এই অর্ডারটিকে কার্যকরী করে ফেলেছে। তার ফলে সুপ্রিম কোর্টও আশা করি সেই দিকেই এগোবে। বিহারের ক্ষেত্রে একটি মামলাতে এই 3 জাজ তারাও কিন্তু একই রকম ভাবে অর্ডার দিয়েছিলেন যে এই মামলাটির অর্ডার যেটা হবে রেট্রোস্পেক্টিভ ইন নেচারের হবে, অর্থাৎ পূর্ব থেকেই কার্যকরী করা হবে। এরপর মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া মহাশয় তিনি বলা শুরু করেন। তিনি বলেন যে আমরা মূলত এই মামলাটি ক্ল্যারিফাই করতে চাই। তিনি সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি বলে বসেন এবং বলেন যে আমরা এই মামলাটিকে এই ইন সার্ভিস বিএডদেরকে প্রসপেক্টিভ ইন নেচার হিসেবে দেখতে চাই, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেদিন থেকে অর্ডার দিয়েছে সেদিন থেকে তারা কার্যকরী করতে চায়। এর ফলে ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু প্রবল আপত্তি তোলা শুরু করে। তারা বলে যে এটা কখনোই হতে পারে না। তিনি আরো বলেন যে যে সমস্ত মামলাগুলোর সাবজেক্ট টু আউটকাম করে রাখা হয়েছিল সেই সমস্ত ক্ষেত্রে তো এই অর্ডার হতেই পারে না। ইতিমধ্যে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে মধ্যপ্রদেশ হাইকোর্টে বিএডদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ইতিমধ্যে চলছে। সেই বিএড ক্যান্ডিডেটরা তারা সবার আগে সুপ্রিম কোর্টে চলে এসছে, তো তাদের চাকরি কখনোই থাকতে পারে না। এরপর মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া তারা নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা করতে থাকেন।
এবং তারা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করেন যে কিভাবে এই মামলাটিকে একটা ফাইনাল সিদ্ধান্তে আসা যায়। ডিএলএড দের বিভিন্ন আইনজীবীরা তারা বলতে থাকেন যে আমাদের কাছে আরো অনেক বেশ কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা তুলে ধরতে চাই, সেগুলো আমরা সুপ্রিম কোর্টে জানাতে চাই। সেই সঙ্গে তারা আরো বলে যে কোনোভাবেই কোনো রকম ভাবেই যে কোনো ল এর দিক থেকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে বিএড ক্যান্ডিডেটরা কিন্তু এই মুহূর্তে আর ইন সার্ভিস অবস্থায় থাকার কোনো যোগ্যতা তাদের নেই, থাকতে তারা পারে না। যদি এই সমস্ত ইন সার্ভিস বিএডদেরকে চাকরি থেকে বের করে দেওয়া যায়, তাহলে অনেক যোগ্য ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে এই সহবহলে পদে ফিরিয়ে আনা সম্ভব হবে, তাদেরকে নতুন করে চাকরি দেওয়া সম্ভব হবে, যেহেতু রাজ্যে এবং সারা দেশে প্রচুর পরিমাণে ডিএলএড ক্যান্ডিডেট তারা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মাননীয় বিচারপতিরা সেই দিকে বিশেষভাবে কোনো রকম ভাবে কর্ণপাত করেননি। তারা প্রথম থেকে যে একটা সিদ্ধান্তে নিয়েছিলেন যে এই মামলাটি প্রসপেক্টিভ ইন নেচারের হবে, সেই সিদ্ধান্তে কিন্তু তারা অবিচল থাকেন। বিভিন্ন কথার মধ্য দিয়ে মাননীয় বিচারপতিরা তারা বুঝিয়ে দিয়েছেন যে এই মামলাটি যেদিন সুপ্রিম কোর্ট থেকে তারা অর্ডার দিয়েছিলেন, সেই 11ই আগস্ট 2023 তারিখ, সেই তারিখের পূর্বে যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের চাকরি কোনো রকম অসুবিধা হবে না। তবে সেখানে একটা মাত্র শর্ত থাকবে যে বিএড ক্যান্ডিডেটরা তারা কোনো রকম ভাবে আইনি জটিলতা তাদের মধ্যে থাকবে না বা কোর্টের কোনো নির্দেশ থাকবে না। তারা ফ্রেশ যে রিক্রুটমেন্ট প্রসেস রাজ্য সরকার করে, যেমন ভাবে করে ফ্রেশ রিক্রুটমেন্ট, ফ্রেশ ভ্যাকেন্সিতে তারা যেমন ভাবে রিক্রুটমেন্ট হয়, ঠিক একই রকম ভাবে ফ্রেশ ভাবে তারা চাকরি যদি পেয়ে থাকে, তাহলে তাদের কোনো চাকরিতে কোনো রকম ভাবে ইন সার্ভিস অবস্থায় থেকে যাবে, তাদের কোনো অসুবিধা হবে না। বিচারপতিদের মতামত মোটামুটি যখন ডিএলএড ক্যান্ডিডেটরা পরিষ্কার বুঝতে পারছে যে মামলাটির অর্ডার কোন দিকে যেতে চলেছে, তখন ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু প্রবল আপত্তি তোলা শুরু করে এবং তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ল পয়েন্ট আরো তুলে ধরার চেষ্টা করে এবং বিভিন্ন এক্সাম্পল গুলো তুলে ধরার চেষ্টা করে। বিশেষ করে মিস্টার কপিল সিব্বাল তিনি কিন্তু তীব্র বিরোধিতা করেন এবং তিনি বলেন যে এভাবে ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করে একতরফা রায় করে, একতরফা একজনের কাছ থেকে শুনে, আমাদের কথা সম্পূর্ণভাবে না শুনে এভাবে রায় হতে পারে না, এভাবে অর্ডার আসতে পারে না। সেক্ষেত্রে ন্যাচারাল জাস্টিসকে সম্পূর্ণভাবে ভায়োলেট করা হচ্ছে। ডিএলএড পক্ষ থেকে প্রচুর পরিমাণে আইনি যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, ল পয়েন্ট রয়েছে, বিভিন্ন আইনি যে সমস্ত এক্সাম্পলগুলো রয়েছে, বিভিন্ন হাইকোর্ট থেকে শুরু করে আরো আরো বিভিন্ন তথ্য রয়েছে, সেগুলো তারা উপস্থাপন করতে চায় সুপ্রিম কোর্টের কাছে। আমাদের সমস্ত বক্তব্যগুলো আগে শুনুন কোর্ট, শোনার পরে তারপরে তিনি একটা সিদ্ধান্ত আসতে পারেন। তখন মাননীয় বিচারপতিরা তারা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন যে তিনি বলেন যে আমরা যদি কোনো ভুল করে থাকি, তাহলে ঠিক একই রকম ভাবে এ পথেই আমরা হাঁটতে চাই, এভাবেই আমরা ভুল করতে চাই। কেননা যে কোনো একটা বিষয়ের লজিক্যালি এন্ড হওয়া দরকার, যে কোনো একটা লজিক্যালি সেটাকে শেষ করা দরকার। তবে এই ক্ষেত্রে একটা বিষয় না বললেই নয় যে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু রাজস্থান যে হাইকোর্ট তারা যে অর্ডারটা দিয়েছিল, সেই অর্ডার ডেট থেকে কিন্তু তারা কার্যকরী করলেন না। তারা যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিলেন 11ই আগস্ট, তারা যে অর্ডার দিয়েছিলেন সেই ডেট থেকেই কিন্তু তারা কার্যকরী করলেন। মাননীয় বিচারপতি তারা যদি ইচ্ছে প্রকাশ করতেন যে রাজস্থান হাইকোর্টের যে ডেট দিয়েছিল সেই ডেট থেকে তারা কার্যকরী করবেন, কিন্তু সেটা না করে তারা নিজেরা যে অর্ডার দিয়েছিলেন 11ই আগস্ট, সেই অর্ডার ডেট থেকেই তারা কার্যকরী করলেন। 11ই আগস্ট 2023 তারিখের আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছেন, তাদের চাকরি যেন সুরক্ষিত থাকে, তাদের চাকরিতে যেন কোনো রকম হস্তক্ষেপ কেউ না করে, সেই দিকে তারা লক্ষ্য রাখেন। তখন ডিএলএডরা তখন যখন বুঝলো যে এই মামলাটির গতি তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তারা চেষ্টা করেছিল যে এই মামলাটার অর্ডার যাতে করে রাজস্থান হাইকোর্ট যে ডেট থেকে অর্ডারটা দিয়েছিল সেই ডেট থেকেও যদি কার্যকরী করা যায়, তার জন্য তারা আবেদন জানিয়েছিল অন্তত অর্ডারটিকে আপনারা রাজস্থান হাইকোর্ট যে ডেট থেকে অর্ডার দিয়েছিল সেই ডেট থেকে কার্যকরী করা হোক। কিন্তু মাননীয় বিচারপতিরা তারা কিন্তু সে কথায় কর্ণপাত করেননি, তারা তাদের নিজের ডেট থেকে অর্থাৎ 11ই আগস্ট থেকে তারা কিন্তু কার্যকরী করলেন। এরপর মাননীয় বিচারপতিদ্বয় তারা অর্ডার দিয়ে দিলেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, চাকরিতে জয়েন করে গেছেন, তাদের চাকরি কোনো রকম ভাবে হস্তক্ষেপ করা যাবে না, তাদের চাকরি সুরক্ষিত রাখা হচ্ছে, তাদের কোনো রকম চাকরি সার্ভিস লাইফের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এরপর মাননীয় বিচারপতিরা তারা অর্ডার লেখা শুরু করেন এবং অর্ডার লিখতে গিয়ে তিনি রেট্রোস্পেক্টিভ ইন নেচার বলে ফেলেছিলেন, তারপরে সেটাকে সংশোধন করে আবার প্রসপেক্টিভ ইন নেচার বললেন যে এটা প্রসপেক্টিভ ইন নেচার করা হবে। এবং সেই অর্ডার লেখার সময় তিনি যে কথাগুলো বলছিলেন সেই কথা থেকে পরিষ্কার যে তিনি বলেছেন যে 11ই আগস্ট 2023 তারিখ থেকে তার আগে যে সমস্ত ইন সার্ভিস সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তাদের চাকরি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। তবে সেই সমস্ত চাকরিগুলো এনসিটির যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী হওয়া দরকার। কোনো রকম ভাবে এনসিটি গিয়ে কোনো রকম রিক্রুটমেন্ট প্রসেস করা যাবে না, কোনো রকম ভাবে বিএড ক্যান্ডিডেটদের বৈধতা থাকবে না। যদি এনসিটির
ছাড়া অন্য কোনো রকম ভাবে রিক্রুটমেন্ট প্রসেস হয়ে থাকে। অর্থাৎ এনসিটির যে রুল 2018 সাল থেকে কার্যকরী করে 11ই আগস্ট 2023 তারিখের আগে পর্যন্ত সম্পূর্ণভাবে বৈধ ছিল এবং সেই গেজেটের উপর বেস করে যে সমস্ত রাজ্য বিএড ক্যান্ডিডেটদেরকে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কন্ডাক্টে অংশগ্রহণ করিয়েছেন, ইনক্লুড করেছেন, তাদের চাকরি সম্পূর্ণভাবে স্ববহালে থেকে গেল, স্ববহালে রেখে দিলেন। এখানে একটা বিষয়, রাজস্থান হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল তার আগে যে ডেটে তারা অর্ডার দিয়েছিল যে বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, সেই অর্ডারটিকে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু ধরছেন না। কেন ধরছেন না? তার কারণ এর আগে অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখের আগে বিভিন্ন হাইকোর্ট বিভিন্ন রকম ভাবে হ্যাবাজার্টলি তারা রায়দান করেছেন। কেউ বলছেন যে বিএড ক্যান্ডিডেটরা বৈধ, কেউ বলছেন বিএড ক্যান্ডিডেটরা বৈধ নয়। সেক্ষেত্রে এই আগের যে সমস্ত অর্ডারগুলো এসছে সেই সমস্ত অর্ডারগুলোকে তারা ধরছেন না। একদিকে যেমন দেখা যাচ্ছে যে 3টি রাজ্যের হাইকোর্ট ডিএলএডদের পক্ষে রায় দিয়েছিল, ঠিক একই রকম ভাবে অন্যদিকে দেখা গেছে যে 4টি রাজ্যের হাইকোর্ট তারা বিএডদের পক্ষে রায় দিয়েছে। সুতরাং এই হাইকোর্টের রায় দেখতে গেলে কিন্তু বিভিন্ন হাইকোর্ট বিভিন্ন রকম মতামত পোষণ করেছেন, সেক্ষেত্রে হ্যাবাজার্টলি হয়ে যাবে। তাই তাদের বক্তব্য বা তাদের অর্ডারগুলোকে তারা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে গ্রহণ করছেন না। তারা যে ডেটটা ধরছেন সেটা হচ্ছে 11ই আগস্ট 2023 তারিখ থেকে। তারপর থেকে কোনো রকম ভাবে ওই ডেটের পর থেকে আর কোনো রকম ভাবে কোনো বিএড ক্যান্ডিডেট তারা আর চাকরিরত অবস্থায় থাকবেন না বা কোনো রকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। যদি কোনো রাজ্য সরকার করে থাকে তাহলে কিন্তু তাদের কোনো রকম ভাবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট রাখা কোনো রকম ভাবে বৈধ হবে না বা রাখা যাবে না। নতুন করে কোনো বিএড ক্যান্ডিডেট তারা আর কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না বা বিএড যোগ্যতা দেখিয়ে তারা আর এই চাকরিতে জয়েন করতে পারবে না। 11ই আগস্ট 2023 তারিখের আগে যারা বিএড ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছেন তাদের কোনো রকম ভাবে অসুবিধা রইল না, তারা চাকরিতে স্ববহালে রেখে দিলেন তাদের। কিন্তু এই সময় একটা বিষয় প্রশ্ন উঠে আসে যে সমস্ত রাজ্যের হাইকোর্টগুলোতে সাবজেক্ট টু আউটকাম হিসেবে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো হয়েছিল তাদের ক্ষেত্রে কি হবে? কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় তারা কিন্তু সেই বিষয়টা বিশেষভাবে কর্ণপাত করেননি। তারা যেটা বলতে চেয়েছেন, তারা যেটা বোঝাতে চেয়েছেন যে 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে যে সমস্ত ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের চাকরি সম্পূর্ণভাবে বহাল থাকলো, কিন্তু তারপর ওই ডেটের পর থেকে কোনো বিএড ক্যান্ডিডেট আর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তাদেরকে চাকরি দেওয়া যাবে না, তাদেরকে ইনক্লুড করা যাবে না। এই বিষয়টা কিন্তু তারা পরিষ্কারভাবে ক্লিয়ারলি ভাবে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করলেন। তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম আজকের মামলার আজকের শুনানির যে মূল বক্তব্য যেখান থেকে বেরিয়ে এলো, 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে যে সমস্ত ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেটরা চাকরিরত অবস্থায় রয়েছেন বা চাকরি পেয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের চাকরিতে কোনো রকম ভাবে অসুবিধা রইল না। এটা কিন্তু বিএড ক্যান্ডিডেটদের জন্য একটা ঐতিহাসিক একটা জয়। তারা সম্পূর্ণভাবে চাকরিতে স্ববহালে থেকে গেলেন। কিন্তু এই 11ই আগস্ট 2023 তারিখের পর থেকে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা যদি কোনো রকম ভাবে চাকরিতে নিযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো রকম ভাবে তাদের চাকরি আর বাঁচানো যাবে না, তারা কিন্তু সম্পূর্ণভাবে চাকরি থেকে বাতিল হয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে আমাদের রাজ্যে যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে যে প্রায় 7,000 ক্যান্ডিডেট বিএড ক্যান্ডিডেট ছিল তাদেরও কিন্তু ঐতিহাসিক জয় হয়ে গেল। তারা কিন্তু চাকরিতে তাদের আর কোনো রকম ভাবে অসুবিধা রইল না, তারা চাকরিতে স্ববহালে থেকে যাবে। তবে তাদের 6 মাসের ব্রিজ কোর্সটা কিন্তু ইতিমধ্যে করিয়ে নিতে হবে। তো মামলাটির অর্ডার কপি প্রকাশিত হলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো কি কি মামলাটির অর্ডারের মধ্যে কি কি উল্লেখ করলেন, সেই অর্ডার কপি নিয়ে আমরা বিস্তারিত কিন্তু ভিডিও আসবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।